হ্যালো, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন? জি আপু। আচ্ছা। আচ্ছা। তারপর হচ্ছে আমি নিজে পরিচয় দিব, হ্যাঁ? সো এর মধ্যে হচ্ছে আচ্ছা, আমরা মাইক্রোফোনটা হচ্ছে মিউট করে রাখি। সো আমরা আগে পরিচয়টা জানবো, তারপরে হচ্ছে আমি পরিচয়টা দিব। আমার পরিচয় তো অলরেডি আপনারা জানেন, সো তারপরেও হচ্ছে দিতে হবে। সো যাই হোক, আমি হচ্ছে মোহাম্মদ আলামিন। আপনাকে বলবো, আপনি আপনার পরিচয়টা হচ্ছে দিবেন। পরিচয় বলতে মানে নাম, ঠিকানা এই আর কি। জি, আপনি হচ্ছে আপনার নামটা বলবেন, দেন আপনার ঠিকানাটা, আর হচ্ছে আপনি রিসেন্টলি হচ্ছে কি করছেন বা কোথায় জব করছেন সেটা হচ্ছে বলবেন। ও, আমার নাম আলামিন। আমি হচ্ছে সাভার থাকি। তো এখনো স্টুডেন্ট, কোনো জব এখনো জয়েন দিইনি। ও আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ। সো এরপরে হচ্ছে নাইমুর রহমান। আসসালামু আলাইকুম আপু। জি, আমি ওয়ালাইকুম নাইমুর আসসালাম। রহমান। আমি হচ্ছে ঝিনাইদহ মহেশপুর থেকে। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে লোকাল মার্কেটে একজনের কাছে কাজ করি। এই অবস্থা। মানে লোকাল মার্কেট বলতে মানে একটা ক্লায়েন্টের সাথে কাজ করেন নাকি অনেকগুলো ক্লায়েন্টের সাথে এরকম? এই একটা ক্লায়েন্টের সাথে। ও আচ্ছা। যে আমি একটু ও, আচ্ছা, আপনি কি তাহলে মার্কেট প্লেসে কাজ করেন না? না আপু, এখনো পাই নাই কাজ মার্কেট প্লেস। এমনিতে ওখানে হচ্ছে 2 বছর, 2.5 বছর মোটামুটি কাজ করছি একজনের কাছে। ও আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে মানে আপনি ২-২.৫ বছর হচ্ছে কাজ করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। আপনি ফাইবারের ব্যাচে ছিলেন না? হুম। ও আচ্ছা। আচ্ছা, সো এরপরে হচ্ছে এমডি ইয়া মেবি আপনার নামটা, তাই না? জি জি ম্যাম। জি, আপনি আপনার পরিচয়টা হ্যালো, দিন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি আপনার নাম, ঠিকানা আর হচ্ছে আপনি রিসেন্টলি কোথাও জব করছেন কিনা বা যে কাজ করছেন সেটাই হচ্ছে বলবেন। জি ম্যাম, আমি জি, জি, আপনি। জি জি ম্যাম। আমার নাম মোহাম্মদ ফয়েজ হাসান ইয়া। আমার বাসা হলো বরগুনাতে। আমি জব টব কিছুই করি না এখনো। ও আচ্ছা। ফাইবারে অ্যাকাউন্ট করছি আর কি, চেষ্টা করতেছি কাজ পাওয়ার জন্য, কিন্তু পাইতেছি। গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ। ওকে, সো পড়াশোনা কতটুকু করেছেন? ম্যাম আমি ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ও শুধু আচ্ছা, ডিপ্লোমা করছি আর কি। ও আর আচ্ছা। বিএসসি তে কি ভর্তি হওয়ার ইচ্ছে আছে, এই 2022 শেষ হয়েছে। ওকে, ওকে, গুড। আচ্ছা, সো এরপরে হচ্ছে জুয়েল হোসাইন। সো আপনি হচ্ছে আপনার নাম, অ্যাড্রেস আর আপনি কি করছেন সেটাই বলবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে কিছু বলার জন্য। ওয়েলকাম। সো আমার নাম মোহাম্মদ জুয়েল হোসেন অ্যান্ড আমি একজন ওয়েব ডেভেলপার, ছোটখাটো ওয়েব ডেভেলপার। আর পাশাপাশি আমি পড়াশোনা করছি, এখন রিসেন্টলি স্টিল নাও ইন্ডিয়াতে আছি। আমি একজন এমবিবিএস কমপ্লিট করেছি 2022 অ্যান্ড স্টিল নাও আমি কারেন্টলি এখন ইন্ডিয়াতে অপথ্যালমোলজিতে মাস্টার্স করছি। ও তো আচ্ছা। এই তো আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো এরপরে হচ্ছে রাজীব হোসাইন। সো আপনি আপনার পরিচয়টা হচ্ছে দিবেন। আসসালামু আলাইকুম। আহ, জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাজীব মাহমুদ। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করি উত্তরাতে। জি। আর এর পাশাপাশি আমি ফাইবারে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করছি। আর ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আসলে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু এটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, যার কারণে আমি এখানে ভর্তি হয়েছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো ওকে, সো আমাদের হচ্ছে আরও কয়েকজন অ্যাড হতো, জানি না ওরা হয়তো বিজি। আচ্ছা, যাই হোক, সো আমি এখন আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে ফারজান বিথি। ফাইবারে হচ্ছে 3 ইয়ার্স যাবৎ কাজ করতেছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা এসিও যেটাই বলেন না কেন ওইটা নিয়ে। সো ফাইবারে হচ্ছে লেভেল 2 সেলার, দেন লেজিট মার্কেট প্লেসেও লেভেল 2 সেলার অ্যান্ড আপওয়ার্কে হচ্ছে রিসেন্টলি কাজ শুরু করেছি। কজ ফাইবার অ্যান্ড লেজিট মার্কেট প্লেসে টাইম দেওয়ার পরে আপওয়ার্ক ওইভাবে টাইম দেওয়া যায় না, বাট
তাও আর কি ট্রাই করছি। ওকে। আর এডুকেশনাল আর কি কোয়ালিফিকেশন যদি জানতে চান, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। সো এরপরে হচ্ছে আমি আমার ফ্রিল্যান্সিং কাজ নিয়ে অনেক বেশি বিজি হয়ে যাই। দ্যাটস ওয়াই হচ্ছে আর বিএসসিতে অ্যাডমিশন আর কি নেওয়ার প্রয়োজন মনে করিনি, কজ আমার ওইভাবে টাইম নেই। সো 1-1.5 বছর পরে যদি আমার মনে হয় যে এখন হচ্ছে অ্যাডমিশন নেওয়া উচিত, সো আমি তখন আর কি অ্যাডমিশন নিব। ওকে, সো এতটুকুই। আর আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমি মেন্টর হিসাবে ছিলাম ইউআই ল্যাবে। সো এটা ওইখানে এখন আর নেই। পার্সোনালি হচ্ছে আমি এটা স্টার্ট করেছি। হ্যাঁ, সো সবাই তো অলরেডি মানে ওইভাবে আমাকে জানেন, বাট তাও আমি আপনাদেরকে বলছি। ওকে। আচ্ছা, সো এখানে হচ্ছে মার্কেট প্লেসে কয়জন কাজ করেন? 2 জন মেবি, তাই না? হ্যালো। কিন্তু ম্যাম কাজ করছি না আর কি, এরকম আর জি, কি। আমি করছি ফাইবারে। আচ্ছা, হ্যাঁ, আসলে কি মার্কেটপ্লেস ফার্স্ট টাইমে হচ্ছে কাজ পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। এটা হয় আসলে যখন আমি আর কি নতুন স্টার্ট করেছিলাম, তখন আমার ক্ষেত্রেও একটু কষ্ট হয়েছে। বাট আমি হচ্ছে আর কি গিগ আপলোড করার 7 দিন আর কি লেগেছে এরকম। সো শর্ট টাইমের মধ্যে আর কি কাজ পেয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত আর কি কাজটা করতে পারিনি, কজ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে হচ্ছে ইস্যু ছিল। সো তখন হচ্ছে মিউচুয়ালি আর কি কাজটা হচ্ছে ক্যান্সেল করতে হয়েছে। সো এরকমভাবে হচ্ছে ক্যান্সেল হওয়ার পরে নেক্সট যে কাজটা পাই সেটা হচ্ছে $100 ছিল। সো এরপর থেকে কিন্তু আমার আর কি কাজ আসতেই থাকে, কখনো আর কি অফ হয়নি। সো আপনাদের ফার্স্ট টাইমে আর কি কাজ পেতে একটু সমস্যা হবে বা একটু টাইম লাগবে, কিন্তু আর কি আস্তে ধীরে এটা হচ্ছে ঠিক হয়ে যাবে। আর আমি যখন আর কি কাজ করি বা মার্কেট প্লেসে জয়েন করি, ওইটা আর কি 2022-এরও আগে। হ্যাঁ, এরকম। সো তখন কিন্তু কম্পিটিশন মোটামুটি কম ছিল, মানে এখনকার তুলনায় একটু কম। এখন কিন্তু মার্কেট প্লেসে মোটামুটি অনেক বেশি কম্পিটিশন। সো ওইরকমভাবে হচ্ছে আর কি কম্পিটিশন চিন্তা করে বা কম্পিটিটিভ ওয়েতে হচ্ছে গিয়ে দেখা যায় আমাদের কাজ করতে হবে, কাজ পাওয়ার ট্রাই করতে হবে, অ্যান্ড এমন আর কি স্কিলগুলো শিখতে হবে যাতে আমাদের আগামী 4-5 বছর পরে বা আমরা আর কি 4-5 বছর না, দেখা যায় ওয়ার্ডপ্রেসের আর কি ডিমান্ড অনেক ভালো। সো আপনি যদি এই ক্যাটাগরিতে আর কি স্কিল ডেভেলপ করতে পারেন বা শিখতে পারেন, সো এরকমভাবে যদি ক্লায়েন্ট পান, দেখা যাবে অন্যান্য যে আর কি স্কিলগুলো আছে, সো তাদের থেকেও অনেক বেশি টাকা আর কি আর্ন করতে পারবেন। কারণ যখন আমরা ওয়েব ডেভেলপাররা একটা সাইটে, আমি একটা ওয়েবসাইটে হচ্ছে কাজ করি, তখন কিন্তু নর্মালি দেখা যায় নর্মাল একটা ওয়েবসাইটেও $100-150 উপরে হচ্ছে কাজ আর কি কাজ পাই, বা হচ্ছে বাজেট থাকে ক্লায়েন্টের, ওইরকম হচ্ছে চার্জ করতে পারি। কিন্তু নর্মালি দেখা যায় গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য ক্যাটাগরিতে ছোট ছোট কাজগুলোর জন্য আমরা আর কি $30-40, $50 উপরে খুব বেশি চার্জ করতে পারি না। আর ক্লায়েন্টরা হচ্ছে তাদেরকেই সব থেকে বেশি হচ্ছে আর কি পে করে, যারা হচ্ছে অলরেডি লেভেল 2 সেলার বা টপ রেটেড সেলার, মানে অন্যান্য আর কি ক্যাটাগরিতে যারা। বাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। দেখা যায় নর্মাল একটা ওয়েবসাইট আপনি হচ্ছে চাইলে একদিনের মধ্যেই হচ্ছে মেক করে ফেলতে পারবেন, কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি হাই থাকে। সো এখানে হচ্ছে আপনার অনেক আর কি ডলার আর্ন করা কি পসিবল, যেটা হচ্ছে দেখা যায় আপনি, আচ্ছা একটু ওয়েট, দেখা যায় যে আপনি মান্থে যদি হচ্ছে 3 থেকে 4টা প্রজেক্ট করেন, $200 বা $150 করেও যদি হয়, তাও কিন্তু $600 বা $700 এরকম আর কি চলে আসে। কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে দেখা যায় কি এটা অনেকটা টাফ। সো এরকমভাবে হচ্ছে যদি কাজ শিখতে পারেন, তাহলে তো সেটা আপনাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। বাট এটা সব মানে টোটালি হচ্ছে ডিপেন্ড করে আপনাদের উপরে, হ্যাঁ, যে আপনারা কে কতটুকু হচ্ছে শিখছেন বা কতটুকু হচ্ছে নিতে পারছেন। সো আপনি নিজে থেকে যদি চেষ্টা না করেন, আমি আপনাদেরকে বলে বলে মানে নিজে শহীদ হয়ে গেলেও কিছু হবে না, হ্যাঁ। আপনাদের নিজে থেকে হচ্ছে শেখার ট্রাই করতে হবে বা ওইভাবে টাইম দিতে হবে। দেখা যায় কাজ করার টাইমে একটু প্রবলেম হবেই, কোথাও না কোথাও হচ্ছে আর কি ইরর আসবে, ইস্যু হবে। সো অনেক সময় দেখা যায় প্রবলেম সলভ করতে গিয়ে 3-4 ঘন্টা অটোমেটিক্যালি আর কি চলে যাবে, কিন্তু তাও কিন্তু চেষ্টা করে যেতে হবে। ওকে, সো আপনাদের কিছু বলা থাকলে আমাকে বলতে পারেন, এরপরে আমি কিছু টপিক স্টার্ট করব। ম্যাম আমরা আর কি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আর কি, ইনশাআল্লাহ।
হুম। আপনি আপনি আমাদের একটু দেখাই দিন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কোর্সের আউটলাইন বললে ভালো হতো। আচ্ছা, কেন কোর্সের তো মডিউলটা আর কি দিয়ে দেওয়া হয়েছে না? আচ্ছা, আমি তো গ্রুপে দেইনি, হ্যাঁ, পেজে দেওয়া ছিল। আচ্ছা, আমি হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ, আমরা পেয়েছি, মডিউলটা পেয়েছি। আচ্ছা, আমি হচ্ছে ক্লাস শেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আবার দিয়ে দিব। সো আমাদের অনেকগুলোই ক্লাস হবে। রেকর্ডিংটা করেন আর কি ক্লাসের। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং অন করাই আছে। ওকে, সো আমাদের হচ্ছে 24টা ক্লাস মেবি হচ্ছে মডিউলে দেওয়া আছে, হবে হয়তো এর বেশি, কজ আপনাদের তো আসলে প্র্যাকটিসও করতে হবে, কারণ শুধু শিখলে তো হবে না, আসলে প্র্যাকটিস করতে হয় এই সেক্টরটাতে। আই মিন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটাতে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, সো আপনি হচ্ছে তত ভালো এক্সপার্ট হতে পারবেন। বাট পুরোপুরি যে আপনি হচ্ছে এখনই এক্সপার্ট হতে হবে ব্যাপারটা এরকম না। আমরা যখন মার্কেট প্লেসে মুভ করব, সো অনেক ক্লায়েন্টদের সাথে কাজ করব, তখন দেখা যাবে আমরা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের হচ্ছে কাজ জানতে পারবো, শিখতে পারবো অ্যান্ড এক্সপার্ট হতে পারবো। যখন হচ্ছে আমি মার্কেট প্লেসে মুভ করি, আমিও কিন্তু এইভাবে আর কি অনেক বেশি যে এক্সপার্ট ছিলাম এমন কিছু না। আমি হচ্ছে আর কি মোটামুটি ভালো কাজ পারতাম, যেহেতু হচ্ছে আমি 2020 থেকে হচ্ছে আর কি কাজ শিখে শিখে আস্তে 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 ট্রাই করে তারপরে হচ্ছে মার্কেট প্লেসে গিয়েছি। সো এইভাবে আর কি মোটামুটি অনেক কাজই ভালো জানতাম, কিন্তু মার্কেট প্লেসে যাওয়ার পরে অ্যাকচুয়ালি বুঝলাম যে আরও কত ধরনের হচ্ছে কাজ আছে যেগুলো আসলে আমি জানিই না বা জানতামই না। ইউটিউবেও তেমন রিসোর্স নেই, দেখা যায় গুগল থেকে আর্টিকেল পড়ে পড়ে সেগুলো হচ্ছে সলভ করতে হয় বা বুঝতে হয় এরকম। সো আপনাদেরও আর কি এরকম হবে, কিন্তু আপনারা যদি আর কি ভালো করে ক্লাসগুলো কন্টিনিউ করেন অ্যান্ড ক্লায়েন্টের সাথে হচ্ছে যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে ভালোভাবে বোঝার ট্রাই করেন, তাহলে হচ্ছে অবশ্যই পারবেন। ওকে, সো আমাদের হচ্ছে ওয়েবসাইট ডিজাইন শিখতে হলে কিছু জিনিস হচ্ছে আগে আর কি জানতে হবে, সেটা হচ্ছে কিছু টুলস বা এক্সটেনশন। সো আমি হচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলবো, যে টুলস বা এক্সটেনশন হচ্ছে কোন কোন কাজে হচ্ছে আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, এর মধ্যে যদি আপনাদের হচ্ছে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, সো আমাকে হচ্ছে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কাউকেই হচ্ছে মিউট করে দেইনি। ওকে, সো ফার্স্টেই হচ্ছে যে এক্সটেনশনটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফন্ট ফাইন্ডার। আমি আগে সার্চ করি। ওকে, সো ফন্ট ফাইন্ডার জিনিসটা কি, আমি একটা ওয়েবসাইট আগে দেখাই, ফুড বা রেস্টুরেন্ট। ওকে, সো আমি এখানে রেস্টুরেন্ট ইন ইউএসএ লিখে সার্চ করেছি। সো ইউএসএর হচ্ছে রেস্টুরেন্টগুলোর লিস্ট, আই মিন ওয়েবসাইটগুলো চলে এসেছে। হ্যাঁ, সো আমি হচ্ছে এখান থেকে একটা ওয়েবসাইট ভিজিট করব। আচ্ছা, সাইটটা লোডিং হতে টাইম নিচ্ছে অনেক বেশি। ওকে, সো এটা দেখেন একটা ওয়েবসাইট। হ্যাঁ, আমরা মূলত আমাদের এই কোর্সে এই ওয়েবসাইটগুলো কীভাবে মেক করে সেগুলোই হচ্ছে কি জানবো। সো ওয়েবসাইটে কিন্তু অনেক রকমের আর কি টেক্সট, আই মিন এটাকে বলা হয় কন্টেন্ট বা টেক্সট। সো এই টেক্সটগুলো দেখেন, এই যে এই টেক্সটটা, সো এই টেক্সটের ফন্টটা অ্যাকচুয়ালি কী, তাই না? সো এই ফন্টটা কিন্তু একটু ডিফারেন্ট, এই ফন্টটাও কিন্তু ডিফারেন্ট, কিন্তু এই ফন্টটা অ্যাকচুয়ালি কী সেটা তো আমাদের জানতে হবে। আদারওয়াইজ দেখা যাবে কি আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট মেক করতে যাব, সো ও যখন একটা ওয়েবসাইট আমাদেরকে দিবে, সো তখন যদি আমরা হচ্ছে ফন্ট আর কি মেলাতে না পারি, তখন কিন্তু ক্লায়েন্ট আসলে জিনিসটা চুজ করবে না বা হচ্ছে প্রজেক্টটা ক্যান্সেল দিয়ে আর কি চলে যেতে পারে। সো পিক্সেল পারফেক্ট অ্যান্ড সব কিছু যাতে পারফেক্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক রকমের হচ্ছে টুলস অ্যান্ড এক্সটেনশন হচ্ছে ইউজ করতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফন্ট নেমটা কি সেটা জানার জন্য হচ্ছে ফন্ট ফাইন্ডার
এই এক্সটেনশনটা হচ্ছে ইউজ করতে পারি। সো আমি দেখাচ্ছি, এটা তো খুব ডিস্টার্ব করছে। ওকে, আমি এক্সটেনশনটা দেখাই। আচ্ছা, এটা হতে থাক, আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। সো আমার ব্রাউজারে কিন্তু আগে থেকে এটা ইনস্টল করা, যেহেতু হচ্ছে আমি কাজ করি, সো এটা আমার অলওয়েজ আর কি লাগে। তো দেখেন আমি কিন্তু এখানে জাস্ট ক্লিক করে এটা হচ্ছে আর কি চেক করছি, মানে আমি যেই ফন্টটা হচ্ছে বা যেই টেক্সটটার উপরে রাখবো এটা, সেই টেক্সটটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, যেমন এটা 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 আবার এটা এরকমভাবে। সো আমি হচ্ছে এই টেক্সটের ফন্টটা আর কি জানবো। সো দেখেন এখানে যদি আমি ক্লিক করি, সো এটার কালারও চলে আসছে যে কি কালারটা হচ্ছে ইউজ করা হয়েছে। দেন ফন্ট ফ্যামিলি, যে এটার ফন্ট মানে ফন্ট ফ্যামিলি হচ্ছে পপিন্স। দেন ফন্ট সাইজ হচ্ছে 36 পিক্সেল অ্যান্ড ফন্ট ওয়েট হচ্ছে 700। সো আপনারা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে এরকম আইডিয়া নেই বা ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নেই, তারা মানে এখন আর কি নাই বুঝতে পারেন যে ফন্ট ওয়েট কি বা সাইজ কি এরকম টাইপের। সো এইগুলো হচ্ছে যখন আমরা ডিজাইন করব না, সো তখন হচ্ছে এগুলো নিয়ে অনেক আর কি ডিসকাশন হবে, তখন আর কি বুঝতে পারবেন। এখন জাস্ট আর কি জানার জন্য দেখে রাখেন। ওকে, সো ফন্ট ফাইন্ডার দিয়ে মূলত ফন্টটা মানে সার্চ করা হয় যে এটা কোন ফন্ট ফ্যামিলি। ওকে, অ্যান্ড কোন ফন্ট সাইজ কালার। সো এখানে এই টুলসটা দিয়ে বা এই এক্সটেনশনটা দিয়ে আপনারা মোটামুটি এই ইনফরমেশনগুলো আর কি পেয়ে যাবেন, যেগুলো দেখা যায় আমরা ইউজ করব সামনে। সো আমি হচ্ছে এক্সটেনশনটা দেখাই। আচ্ছা, এই এক্সটেনশনটা ফন্ট ফাইন্ডার, এই তো এটা হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারে হচ্ছে অ্যাড করবেন। হ্যাঁ, এগুলো আমি ক্লাস শেষে হচ্ছে লিংক দিয়ে দিব। আচ্ছা, সো নেক্সটে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের কালার। যেমন দেখেন এই তো এই টেক্সটের কালারটা কি। হ্যাঁ, সো আমাদের এই কালারগুলো কিন্তু পিক করতে হবে, কারণ কালার কোড না জানলে তো আর আমরা আসলে অ্যাড করতে পারবো না, তাই না? সো কালার কোড জানার জন্য আমাদের হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। সো সেটার নেম হচ্ছে কালারজিলা। আমি হচ্ছে কালারজিলাটা ইউজ করি। যেমন আমার এখানে হচ্ছে অ্যাড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারজিলা। সো আমি এখানে যদি ক্লিক করি, তারপরে পেজ কালার পিকার অ্যাক্টিভ, সো আমি এখানে যদি ক্লিক করি, সেখানে কিন্তু আমি কালারগুলো আর কি ধরতে পারছি। হ্যাঁ, আমি এইটা মাউসটা হচ্ছে যেখানে যেখানে মুভ করব, সো সেই কালারটাই কিন্তু এখানে পিক করবে। সো আমি যদি হোয়াইট কালারে রাখি, হোয়াইট কালারে মুভ করবে। তারপর আমি আবার এই কালারটা নিচ্ছি, আবার এটা নিচ্ছি। সো এরকমভাবে হচ্ছে আমরা এই এক্সটেনশনটা দিয়ে কালার আর কি পিক করতে পারবো, যে কোনো কালার হচ্ছে নিতে পারবো। ওকে, সো এরকমভাবে হচ্ছে আবার দেখাচ্ছি, ওয়েট। সো এটা হচ্ছে ওইটাতে ক্লিক করে তারপর আপনি মাউসটা আর কি যেই কালারটা নিতে চাচ্ছেন সেখানে মাউসটা রেখে জাস্ট হচ্ছে ক্লিক করলেই কালারটা কি পিক হয়ে যাবে। সো এটা অটোমেটিক্যালি কপি হয়ে যায়, বাট আপনি যদি তাও আবার কপি করতে চান সেক্ষেত্রে হচ্ছে কালার পিকার প্যানেল থেকে আপনার হচ্ছে এই কালার কোডটা হচ্ছে কপি করতে হবে। অ্যান্ড আপনি যখন এই কালার কোডটা কোথাও পেস্ট করবেন, দেখা যাবে এই যে এই হ্যাশটা কিন্তু আর কি অনেক সময় আর কি অ্যাড হয়, আবার অনেক সময় অ্যাড হয় না। সো তখন কিন্তু কালারের আগে এই হ্যাশট্যাগটা আর কি দিতে হবে। সো এখানে হচ্ছে আমি অনেক অনেক কালার আর কি অন্যান্য প্রজেক্টে অ্যাড করেছি, সো সেগুলোই হচ্ছে এখানে দেখাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের RGB কালার ইউজ করতে হয়, মানে এই যে কালার কোডটা সেটারই RGB কোড এটা, অ্যান্ড HSL কোডটা হচ্ছে এটা। সো এরকমভাবে হচ্ছে আপনারা আর কি কালার কোড পিক করতে পারেন। সো আমি এটা দেখাই এক্সটেনশনটা কালারজিলা। ওকে, সো এই তো কালারজিলা লিখে হচ্ছে আপনি গুগলে সার্চ করলেই আর কি অনেকগুলো এক্সটেনশন চলে আসবে। সো এটাই ভালো, এটা যেটা হচ্ছে আমি ইউজ করি। বাকি কয়েকটা আছে এগুলো খুবই আর কি ঝামেলার মনে হয় আমার কাছে। এই যে এখানে হচ্ছে ডিটেলসে আরও দেখতে পারবেন যদি আপনাদের হচ্ছে টাইম থাকে। সো আপনারা এরকম সব কিছু হচ্ছে চেক করতে পারেন। আর যদি টাইম না থাকে তাহলে এত কিছু চেক করার দরকার নেই, জাস্ট হচ্ছে এক্সটেনশনটা ডাউনলোড করবেন, অ্যাড করবেন। এখানে হচ্ছে আমার লেখা আছে রিমুভ ফ্রম
ক্রোম। সো আমার এখানে কিন্তু অলরেডি অ্যাড করা আছে, দ্যাটস এই হচ্ছে এরকম দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে দেখা যাবে অ্যাড টু ক্রোম। সো আপনারা হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে এটা এই যে ব্রাউজারের এখানে এক্সটেনশনে ক্লিক করবেন, তখন দেখা যাবে যে এই যে এখানে শো করছে আমার এখানে অনেকগুলো এক্সটেনশন। সো সবগুলো কিন্তু আমি এখানে ব্রাউজারে আর কি সেভ করে রেখেছি বা বুকমার্ক করে আর কি রেখেছি। সো আপনারা হচ্ছে এখানে যদি আমি এটা রিমুভ করে দেই তাহলে একটা কিন্তু কমে যাবে। অ্যান্ড প্রত্যেকটা এক্সটেনশন দেখা যায় আমাদের এখানে ক্লিক করে করে আর কি দেখার থেকে আমরা যদি এটা হচ্ছে এরকমভাবে পিন করে রাখি তাহলে এই যে এখানে অ্যাড হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো, আরে কথা জি বলে ম্যাম। না কেন? হ্যাঁ, আরে আপনারা একটু কথা বলবেন, হ্যাঁ, নয়তো আসলে মনে হয় কেউই নাই। আচ্ছা, সো এরপরে বলছি যে এখানে পিন করে রাখলে দেখা যাবে সবগুলো আর কি চোখের সামনেই থাকবে, বারবার এখানে ক্লিক করতে হবে না। যখন অনেক বেশি এক্সটেনশন হয়ে যায় তখন দেখা যায় এই সাইটে অনেকগুলো চলে আসে। সো আমার যেগুলো আর কি রেগুলার কাজের জন্য দরকার হয় ওই সবগুলো আমি এখানে হচ্ছে পিন করে রেখে দিয়েছি, যাতে হাতের কাছ থেকেই হচ্ছে আমি এটা পিক করতে পারি। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের আরও আর কি যে জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা জানতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা কেটে দিয়ে, এটা এতক্ষণ যাবত ডিলোড হচ্ছে। ওকে, সো অনেক সময় দেখা যায় কি ক্লায়েন্টরা আমাদের জাস্ট একটা ওয়েবসাইট দিয়ে দেয়, মানে এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়, তারপরে বলে তুমি তোমার টেক্সট, কালার, দেন ইমেজ সব কিছু এখান থেকে আর কি ইউজ করবা। সো আমরা অনেক সময় দেখা যায় পিকগুলো আর কি নিতে গেলে এইভাবে রাইট বাটনে ক্লিক করে তারপর সেভ অপশনে ক্লিক করতে হয়, কিন্তু এখানে এটা আসছে না। কেন আসছে না? কারণ এটা হচ্ছে স্লাইডার, যেমন পিকচারগুলো স্লাইড হচ্ছে, একটার পর একটা হচ্ছে স্লাইড হচ্ছে। সো আপনি নর্মালি হচ্ছে কোনো স্লাইডারের পিকচারগুলো এইভাবে সেভ করতে পারবেন না। হ্যাঁ, যেমন আমি এটা দেখি, এটাও সেভ হবে না, মানে ম্যাম এইগুলো কি সেভ করা যায় এমনি? জি, জি, সেভ করা যায়। সো আমি মানে বলছি শুনেন। সো এরপরে আর কি অনেক পিক আছে যেগুলো হচ্ছে সেভ করা যাবে, আবার অনেক পিক হচ্ছে সেভ করা যাবে না। কারণ হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে কিছু সিকিউরিটি অ্যাড করে দেয় যে অন্য কেউ আমার ওয়েবসাইটের ইমেজগুলো আর কি পিক করতে পারবে না বা সেভ করতে পারবে না। সো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে হচ্ছে স্ক্রিনশটও নিতে পারি। যেমন এইভাবে যদি আমি একটা স্ক্রিনশট নেই, সো এটা কিন্তু হয়ে গেল। কিন্তু সবসময় তো আর এরকমভাবে স্ক্রিনশট নেওয়া যায় না। হ্যাঁ, ছবির কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি ভালো থাকে না। সো তখন আমরা হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। সো ওই এক্সটেনশনটা দিয়ে দেখা যাবে আমরা যে কোনো ওয়েবসাইটের অনেক ইমেজ হচ্ছে ডাউনলোড করে ফেলতে পারবো। আবার অনেক সময় দেখা যায় এই ইমেজ ডাউনলোডার দিয়ে আবার সব ইমেজ ডাউনলোড হয় না, তখন আর কি স্ক্রিনশট আর কি নিয়ে করতে হয়, বা অন্যান্য আরও এক্সটেনশন আছে সেটা দিয়েও আর কি করা যাবে। সো আমি এটা দেখাচ্ছি, ইমেজ ডাউনলোডার। ওকে, সো এই এক্সটেনশনটা হচ্ছে অ্যাড করতে হবে। হ্যাঁ, যেটা আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে। সো আপনাদের কিন্তু অ্যাড করতে হবে। আমি হচ্ছে লিঙ্কগুলো একটা একটা করে আর কি দিয়ে দিব। সো এখন আমি ইমেজ ডাউনলোডারের ইয়েটা দেখাই। আচ্ছা, এখানের ফার্স্ট সেকশনে কি প্রবলেম? ইমেজ, ওকে। সো এটা হচ্ছে ভিডিওগুলো তো আর কীভাবে ডাউনলোড হবে না, আপনার হচ্ছে ইমেজগুলো হতে পারে। সো আমি যদি ইমেজ ডাউনলোডারে ক্লিক করি, দেখবেন সব ইমেজ কিন্তু এখানে চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে আর কি 52 ইমেজের আর কি নাম্বার, মানে সংখ্যা, এতগুলো ইমেজ আর কি এখানে অলরেডি আছে। সো আপনি চাইলে হচ্ছে সবগুলো একসাথে ডাউনলোড করতে পারেন, আবার চাইলে কি একটা একটা করেও আর কি ডাউনলোড করতে পারেন। লাইক আমি হচ্ছে এটা শুধু ডাউনলোড করব, বাকিগুলো করব না। তো এটা ডাউনলোড হয়ে গেছে, যদি আমি এটা দেখি, তো তারপরে আমি আবার দেখি। সো এখানে অনেকগুলো কি ইমেজ, সবগুলো ইমেজ হচ্ছে ডাউনলোড আর কি করা যাবে। এখন কথা হচ্ছে আমি যদি সবগুলো ইমেজ একসাথে ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি সিলেক্ট অলে ক্লিক করব অ্যান্ড এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে সবগুলো হচ্ছে একসাথে ডাউনলোড হবে। অনেক সময় দেখা যায় কি এগুলো হচ্ছে জিপ আকারে ডাউনলোড হবে। সো তখন হচ্ছে সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আচ্ছা, দেখি আমার এখানে হচ্ছে জিপ কোনো ফাইল আছে কি না, যদি থাকে। আচ্ছা, এখানে সব ডাউনলোড হচ্ছে।
হায় রে, ডাউনলোড দিয়েও তো ভুল করলাম, এখন সবগুলো ডাউনলোড হবে আমার পিসিতে। আচ্ছা, হোয়াট এভার, সো এটা ডাউনলোড হতে থাকুক, পরে আমি এটা ডিলিট করে ফেলবো। আচ্ছা, অনেক সময় দেখা যাবে কি আপনাদের ডাউনলোড হতে অনেক টাইম নিতে পারে, আই মিন ইমেজের সাইজগুলো অনেক বেশি হলে সেক্ষেত্রে হচ্ছে ডাউনলোড হতে টাইম নিতে পারে, বাট খুবই ফাস্ট হয়ে যায়। সো যাই হোক, ইমেজ ডাউনলোডার হচ্ছে কী কাজে ইউজ করা হয় সেটা তো দেখতেই পেয়েছেন, তাই না? সো এভাবে হচ্ছে ইমেজগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, তাহলে আর একটা একটা করে হচ্ছে ইমেজ ডাউনলোড করতে হবে না, স্ক্রিনশটও নিতে হবে না। যখন দেখবেন যে আপনি হচ্ছে ইমেজ ডাউনলোডার দিয়ে আর কি সব ইমেজ আর কি ডাউনলোড করার পরেও একটা দুইটা ইমেজ হচ্ছে থেকে গেছে, সো তখন হচ্ছে আপনি চাইলে সেটা স্ক্রিনশট আর কি নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি এই এক্সটেনশনটা সব ইমেজ হচ্ছে ক্যাপচার করতে পারে না, মানে এটা খুবই আর কি মাঝে মধ্যে হয়, সো তখন আর কি স্ক্রিনশট নিয়ে আর কি ক্যাপচার করতে হবে, কিছু করার নেই। সো এখন আসি যে ক্লায়েন্টরা দেখা যায় আপনাদের অনেক রকমের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে আমার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে এতগুলো হচ্ছে না, ভালোই হয়েছে। ওকে, সো অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আমাদের, একটা করলে মনে হয় আরো বেশি ভালো। হ্যাঁ, একটা একটা করলে তো বেশি ভালো, কিন্তু দেখা যায় কি অনেক টাইম লাগে, তো আপনার একটা একটা করতে গেলে বারবার হচ্ছে ক্লিক করে করে বারবার চেক করে করে আর কি করতে হবে, তাই না? সো সেটা তো আসলে একটু টাফ হয়ে যায়, কারণ আমি অনেকগুলো ইমেজ ডাউনলোড করব, সো আমি একটা একটা করে দেখি। যদি আপনার এমন হয় যে আপনার স্পেসিফিক কিছু ইমেজ হচ্ছে দরকার, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু চেক করে একটা একটা করে ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ, সেটা কোনো প্রবলেম হবে না। সো এরপরে আসি যে কথাটা বলছিলাম, ক্লায়েন্টরা দেখা যায় অনেক সময় এমন আর কি ওয়েবসাইটগুলো নিয়ে আসে। সো ওয়েবসাইট যখন ক্লায়েন্টরা আমাদের দিবে, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, লাইক লিঙ্কটা হচ্ছে এটাই, যেটা হচ্ছে ডোমেন নেম। সো নেক্সট ক্লাসে আর কি ডোমেন হোস্টিং নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা ডোমেন নেম যেখানে অলরেডি আর কি ওয়েবসাইট আর কি রাখে বা থাকে, যেটাই বলেন না কেন। সো এরকম একটা লিঙ্ক আর কি দিবে, আমি দেখাচ্ছি এখানে, তো জাস্ট ডোমেন নেমটা আর কি দেখাচ্ছে। সো আমি নোটপ্যাডটা ওপেন করি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক, হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক। সো ক্লায়েন্টরা ওয়েবসাইটের লিঙ্ক দেয়, এরপরে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আগে চেক করে নিতে হবে যে এটা কোন প্ল্যাটফর্মে হচ্ছে বিল্ড করা, লাইক এটা ওয়ার্ডপ্রেস নাকি উইক্স নাকি শপিফাই না স্কোয়ার স্পেস। মানে আমাদের মূলত যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, সো আমাদের আগে এনশিওর হতে হবে যে আমাদের ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেসে কিনা, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় কি ক্লায়েন্টরা এমন এমন ওয়েবসাইট নিয়ে আসে যেগুলো আসলে ওয়ার্ডপ্রেসের সেম টু সেম ফাংশন বা সেম টু সেম হচ্ছে ফিচার অ্যাড করা ইম্পসিবল। ক্লায়েন্টরা অনেক সময় বুঝতে চায় না, বাট তাদেরকে হচ্ছে বুঝিয়ে বলতে হয়। কিছু ক্লায়েন্ট থাকে তারা হচ্ছে বুঝতে পারে যে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে এরকম ফিচার নেই, বা ফিচার থাকলেও দেখা যাবে ওই জিনিসগুলো আর কি নিজে থেকে কাস্টম কোড করে 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 তারপরে হচ্ছে মেক করতে হয়, বাট অনেক সময় আর কি প্রবলেম হয়ে যায়। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এনশিওর হওয়ার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মে বিল্ড করা সেটা হচ্ছে চেক করে নিতে হবে। সো সেজন্য হচ্ছে আমরা একটা এক্সটেনশন ইউজ করতে পারি, ওয়েব ওয়েবলাইজার ওকে। সো এই এক্সটেনশনটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে। আমার এই ব্রাউজারে মেবি এটা ডাউনলোড করা নেই, অন্য ব্রাউজার আছে, সো আমি এটা কি তাহলে করে ফেলি। আচ্ছা, এই যে এটা হচ্ছে এক্সটেনশন, ওইটা হচ্ছে তাদের ওয়েবসাইট আর কি। সো এটা আমি এখন অ্যাড টু ক্রোমে অ্যাড করব, অ্যাড এক্সটেনশন, এরকমভাবে আর কি সবগুলো এক্সটেনশন আর কি ব্রাউজারে অ্যাড করে ফেলতে হবে, হ্যাঁ। সো এটা মিনিমাম 2 মিনিটস লাগবে এটা ডাউনলোড হতে। আচ্ছা, আমি হচ্ছে এটা ডাউনলোড হতে থাকুক, আমি অন্য ব্রাউজার থেকে দেখাবো নাকি। আচ্ছা, এটা হচ্ছে ডাউনলোড হতে থাকুক, আমি হচ্ছে ততক্ষণে স্ক্রিন রেকর্ডার নিয়ে হচ্ছে কথা বলি। লাইক অনেক সময় দেখা যায় কি আমাদের হচ্ছে প্রজেক্ট সাবমিট করার সময় বা ক্লায়েন্টকে বা ফাইবারে বা যেখানেই বলেন না কেন, সো সাবমিট করার টাইমে আমাদের পুরো ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিতে হয়, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় কি আমরা ছোট ছোট স্ক্রিনশটগুলো নিতে পারি এভাবে, কিন্তু এটা তো আর কি এটা তো আর যাবে না, আপনি যতই এটা নিচে টানেন না কেন যাবে না, হ্যাঁ।
সো সেক্ষেত্রে হচ্ছে লং স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের হচ্ছে অসাম স্ক্রিন রেকর্ডার আর কি ইউজ করতে হবে। So আমি এটা দেখাই কীভাবে কাজ করে। এই ওয়েবসাইটটা কেমন যেন, ইমেজগুলো এত একটা ভালো না, এখানে কি ভিডিও ঠিকমতো প্লে হচ্ছে না, আবার এখানে এটা কি দেখাচ্ছে, সো রেজলিউশন আর কি ভালো না। আচ্ছা, সো আমি হচ্ছে অসাম স্ক্রিন রেকর্ডার থেকে আর কি নিয়ে দেখাচ্ছি। এই তো এটা অসাম স্ক্রিন রেকর্ডার। সো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে ক্যাপচার আর একটা হচ্ছে রেকর্ড। আমি চাইলে রেকর্ড করতে পারি, আবার না চাইলে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ফুল পেজে স্ক্রিনশট নিতে পারি। সো অনেক সময় আর কি এরকম হয়, আপনার রেকর্ডিং টাইমটা যদি 10 মিনিট বা 5 মিনিট, টাইমিংটা আমার ঠিক খেয়াল নেই যে কত মিনিট হলে সেটা আর ফ্রিতে আর কি প্রোভাইড করা যায় না বা দেয় না, দেখা যায় পরে হচ্ছে মানে প্রো লাগে, অসাম স্ক্রিন রেকর্ডার প্রো আর কি দরকার হয়। সো আমরা জাস্ট হচ্ছে ক্যাপচারের জন্য এটা ইউজ করব। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ফুল পেজে ক্লিক করব। সো ফুল পেজে ক্লিক করলে এই পুরাটা পেজ হচ্ছে ক্যাপচার হতে থাকবে। ওকে, সো দেখেন পুরোটা পেজ কিন্তু ক্যাপচার হয়েছে। অনেক সময় কি হবে, এই যে এরকম ব্রেক চলে আসবে বা এরকম দেখা যাবে সব কিছু ঠিক আছে কিন্তু ওয়েবসাইটের মানে যে কোনো একটা সেকশনে এরকম হোয়াইট চলে এসেছে। সো তখন ওইটা কেটে দিয়ে আবার আরেকবার হচ্ছে স্ক্রিনশট নেওয়া ট্রাই করতে হবে। এই ওয়েবসাইটটা এত একটা সুন্দর না, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম আর কি ঝামেলা হচ্ছে। সো আপনারা যখন হচ্ছে স্ক্রিনশট নেবেন তখন হচ্ছে আর কি মানে যে কোনো একটা সেকশন যদি এরকম হোয়াইট কালার বা হচ্ছে এরকম কেটে যায় তখন আরেকবার স্ক্রিনশট নিয়ে নিলেই হবে। সো নেক্সট টাইম এটা আর কি কাজ করবে। আচ্ছা যাই হোক, সো এরপরে আপনি যদি চান যে ক্লায়েন্টকে আপনি এই স্ক্রিনশটে কোথায় কি প্রবলেম সেটা হচ্ছে মার্ক করে দেখাবেন, সো আপনি হচ্ছে মার্ক করতে পারেন। সরি, এটা হচ্ছে ক্রপ, আমি এটা ক্যান্সেল করছি। আচ্ছা, সো পেন দিয়ে এইখানে হচ্ছে লিখে, যেমন আমি লিখছি, এটা কি করলাম, ও শিট। আচ্ছা ওইটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে হচ্ছে কোথায়, আচ্ছা এটা হচ্ছে প্রবলেম হচ্ছে, আমি ব্যাক করি। ওকে, সো আমি এখানে যদি লিখি, যেমন এইভাবে হচ্ছে আপনারা লিখে দিতে পারেন যে কোথায় কোন সেকশন বা কোথায় কোনো প্রবলেম আছে কি না, এরকমভাবে হচ্ছে মার্ক করে দিতে পারেন। এইভাবে মার্ক করে দিতে পারেন, বা আপনি যদি চান মার্ক করে দেওয়ার পরে এখানে হচ্ছে টেক্সট, মানে আপনি টেক্সটে লিখেও দিবেন যে এখানে হচ্ছে প্রবলেম। সো তখন হচ্ছে আপনি এখানে আর কি লিখতে পারেন এইভাবে, মানে যেটা ইচ্ছা সেটা। সেরকমভাবে হচ্ছে দিয়ে আপনি ডান দিলে কি হবে। ওকে, এরপরে হচ্ছে ডাউনলোড করলেই আর কি হয়ে যাবে। তো আপনি আপনার পছন্দ মতো আর কি নেম দিয়ে এটা ডাউনলোড করে ফেলতে পারেন। এটা হচ্ছে এখান থেকে পাওয়া যাবে। আমি এইগুলো কেটে দিই, অসাম স্ক্রিন রেকর্ডার। তো এই এক্সটেনশনটা হচ্ছে ব্রাউজারে অ্যাড করতে হবে। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আর কি, দেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট হচ্ছে পিন করে দিলেই হবে। যেমন আমি এটা আনপিন করে দিলে আর কি চলে যাবে, পিন করলে আবার অ্যাড হবে ব্রাউজারে। সো এখন আসি যে আর কি এক্সটেনশনটা অ্যাড করেছি ওয়েবসাইটের প্ল্যাটফর্ম চেক করার জন্য। সো এই তো এটা, তো আমি এখানে হচ্ছে পিন করলে এটা হচ্ছে এখানে চলে আসবে। এখন আমি এই ওয়েবসাইটটা দেখব যে কোন প্ল্যাটফর্মে হচ্ছে বিল্ড করা। সো এখানে আমি যদি ক্লিক করি, সো এখানে হচ্ছে এটা নো টেকনোলজিস হচ্ছে ডিটেক্টেড দেখাচ্ছে। অনেক সময় দেখা যায় কি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলোই
অনেকে হচ্ছে এরকম ইনফরমেশনগুলো হাইড করে রাখে, হ্যাঁ? আবার অনেক সময় দেখা যায় অনেকে ইনফরমেশনগুলো আর কি হাইড করে না, সো সেক্ষেত্রে হচ্ছে সব দেখা যায়। যেমন আমি আমার ওয়েবসাইটটাই দেখাই, এটা দেখি কোন প্ল্যাটফর্মে বিল্ড করা। ওকে, সো ফার্স্টে কিন্তু আগে ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে, এরপরে আমি হচ্ছে এটা দিয়ে চেক করব। সো এখানে দেখেন, এখানে কিন্তু সিএমএস আর কি চলে এসেছে লেখা, হ্যাঁ? সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। সো ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এগুলো নিয়ে হচ্ছে ক্লাসে কথা বলবো। দেন আমি এখানে কিন্তু আমার ওয়েবসাইটে ই-কমার্সটাও ডাউনলোড করেছি, সো এটাও দেখা যাচ্ছে। দেন র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা আর কি ডাউনলোড করেছি, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে দেখতে পাবেন যে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, মানে আমি ওয়েবসাইটে কোন থিমটাই হচ্ছে ইউজ করেছি সেটাও আর কি দেখাচ্ছে। সো আমি হ্যালো এলিমেন্টের থিম ইউজ করেছি, যেটা হচ্ছে একদম ফ্রি। তারপরে হচ্ছে প্লাগইন দেখাচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, দেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, ই-কমার্স, ইসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর। সো আমরা কিন্তু এই এক্সটেনশনটা দিয়ে আর কি মূলত অনেক আইডিয়া পেয়ে গেলাম যে এই ওয়েবসাইটটা হচ্ছে কোন প্ল্যাটফর্মে হচ্ছে বিল্ড করা। আর অনেক সময় দেখা যায় কি, এই যে কোথায় গেল ওয়েবসাইটটা, অনেক সময় এই যে এরকম নো টেকনোলজিস ডিটেক্টেড দেখাবে। এটা হচ্ছে দুইটা কারণে দেখায়, সাইটগুলো কোডিং করে করে আর কি যদি করা হয় আর কি কাস্টমভাবে যদি মেক করা হয় সেক্ষেত্রে, আরেকটা হচ্ছে যদি সে তার ওয়েবসাইটের প্ল্যাটফর্মটা আর কি হাইড করে রাখে সিকিউরিটি পারপাসে, সো সেক্ষেত্রে হচ্ছে এটা আর কি এরকমভাবে আর কি শো করে, হ্যাঁ? কারণ অনেক আর কি ক্লায়েন্টরা চায় তাদের ওয়েবসাইটের সব ইনফরমেশন হচ্ছে হাইড থাকুক, কারণ হ্যাকাররা আসলে ওয়েবসাইট হ্যাক করে ফেলে। সো রিসেন্টলি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে কি করেছে ও জানি না, কাকে অ্যাক্সেস দিয়েছে, সো ওয়েবসাইটটা পুরো হ্যাক। ওয়েবসাইটটা হচ্ছে পুরা যখন আমরা কোনো আর কি স্ক্যানিং টুলস দিয়ে হচ্ছে সার্চ করি বা দেখি, তখন দেখি পুরো সাইটটা হচ্ছে ব্লক করে দিয়েছে, অ্যান্ড সেটা হচ্ছে ডেঞ্জারাস সাইট হচ্ছে আর কি দেখাচ্ছে, হ্যাঁ? সো এরকমভাবে হচ্ছে এটা আর কি ইউজ করতে পারেন আপনারা। আর অসাম স্ক্রিন রেকর্ডার সেটা তো দেখালামই। সো বুক মার্কে আরও কিছু জিনিস দেখাই। ওকে, আচ্ছা, আমি এখান থেকে গুগল ডক্সের একটা জিনিস দেখাই। দেখা যায় যারা আমরা ডক্স সম্পর্কে জানি তারা তো জানি, তাই না? সো যারা হচ্ছে আমরা জানি না তারা হচ্ছে একটু দেখি। আমরা গুগল ডক্সে হচ্ছে অনেক রকমের আর কি কন্টেন্ট অ্যাড করতে পারবো, মানে অনেক রকমের কাজ। আপনি আপনার ছোট ছোট জিনিস হচ্ছে নোট করেও রাখতে পারবেন, নোট করেও অ্যাড করে রাখতে পারবেন। সো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার জিমেলটা হচ্ছে কম্পিউটারে যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে, গুগল অ্যাপসে ক্লিক করলে এখানে অনেক কিছু দেখাবে। সো সেখান থেকে হচ্ছে ডক্সটাতে ক্লিক করতে হবে, যেটা আমি একটু আগে আর কি ক্লিক করলাম। তারপর এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে হচ্ছে ক্লিক করব। সো এখান থেকে এটা অনেকটা আর কি মাইক্রোসফট ওয়ার্ডের মতো, হ্যাঁ? বাট সেটা হচ্ছে দেখা যায় অফলাইন টাইপের, আর এটা হচ্ছে একদম গুগলের মানে নিজস্ব একটা আর কি ফিচার অনলাইন। সো এখানে হচ্ছে আপনি আপনার মতো, মানে আপনার মন মতো যেটা খুশি সেটা টেক্সট অ্যাড করতে পারেন, কালার করতে পারেন। এখান থেকে হচ্ছে বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন করা যাবে, টেক্সটের কালারও অ্যাড করা যাবে, মানে সব কিছুই করা যাবে। এটা আমি কেন দেখাচ্ছি, কারণ আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, ক্লায়েন্টদের ওয়েবসাইটের ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে আমাদের এক জায়গায় নোট করে রাখতে হবে। আমরা যদি কম্পিউটারে আর কি নোটপ্যাডে হচ্ছে এগুলো সেভ করে রাখি, যেমন একটু আগে দেখাচ্ছিলাম নোটপ্যাড, সো এটা কিন্তু আর কি দেখা যায় ডিফল্ট হিসাবে কম্পিউটারে আর কি থাকে। সো এই নোটপ্যাডে হচ্ছে আমরা কোনো কিছু সেভ করে রাখলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, সেভ করে রেখে দিলাম। এখন এটা কেটে দিতাম, সেভ করে রাখলাম। অনেক সময় দেখা যায় কি আমাদের কম্পিউটারে মনের ভুলে আমরা উইন্ডোজ দিয়ে ফেলি, বা এত ফাইলস হচ্ছে ব্যাকআপ আর কি রাখতে পারি না, ওরকম মনে থাকে না। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা গুগল ডক্সটা ইউজ করতে পারি। গুগল ডক্সে হচ্ছে আমাদের যত ইনফরমেশন, ক্লায়েন্টের ইনফরমেশন সব কিছু হচ্ছে এখানে রাখতে পারি। যেমন আমি দেখাই, আমার এখানে অনেক ইনফরমেশন আছে। সো আমি এগুলো আর কি দেখা যায় রেখে দিই। আমার এই পিসিতে হচ্ছে প্রায় 10 থেকে 12টা জিমেল লগ ইন করা, এক জিমেলে এক সময় হচ্ছে কাজ করি।
সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ আর কি লগ ইন ডিটেলস, তারপর অন্যান্য যত আর কি যত যা আছে সব কিছু হচ্ছে এইখানে আর কি রাখতে পারেন। হ্যাঁ, তারপরে রাখার পরে যদি এমন হয় যে হচ্ছে কোনো একটা কন্টেন্ট আপনি হচ্ছে ক্লায়েন্টের সাথে শেয়ার করতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে কিন্তু আর কি শেয়ার করতে হবে। শেয়ার করতে হলে আমাদের এখানে হচ্ছে একটা অপশন আর কি আছে, যেটাতে আপনারা আর কি দেখতে পাচ্ছেন আমি শেয়ারের উপরে ক্লিক করে আছি, বাট এখানে লেখা আছে প্রাইভেট অনলি টু মি। সো আমি যদি চাই যে এটা শুধু আমি দেখব, সেক্ষেত্রে হচ্ছে একটা অপশন আছে। অ্যান্ড যদি চান যে আরেকজনের সাথে এটা শেয়ার করবেন, সে এডিট অ্যাক্সেস পাবে বা এডিটর অ্যাক্সেস আপনি দিবেন, সো সেক্ষেত্রে হচ্ছে আরেকটা অপশন আছে। সো ফার্স্টে এটা কারোর সাথে শেয়ার করলে, একটু ওয়েট, আমার একটা কল এসেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো আর কি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কারোর সাথে হচ্ছে আমরা যদি ডক্সটা শেয়ার করতে চাই, সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ফার্স্টে সেভ করে নিতে হবে। সো আমি কিন্তু এখানে জাস্ট এমনি একটা ওয়ার্ড হচ্ছে, মানে ওয়ার্ডও না, লেটারগুলো হচ্ছে অ্যাড করেছি। সো আপনারা হচ্ছে আপনাদের আর কি মানে পছন্দ মতো হচ্ছে নেম দিয়ে সেভ করে রাখবেন। আমি এখানে হচ্ছে এটা সেভ নেমই দিলাম। সো এরপর আমি এটা সেভ দেওয়ার পরে তারপরে আর কি চলে আসবে যে এখানে দেখেন আপনি যদি কাউকে অ্যাড করতে চান, সো সেটা হচ্ছে অ্যাড করতে পারেন। অ্যান্ড এরপরে আপনি যদি কাউকে অ্যাড করতে না চান, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রেস্ট্রিক্টেড। সো রেস্ট্রিক্টেড হলে কি হবে, শুধু এটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, আপনি ছাড়া, মানে আপনার এই জিমেল ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, অন্য জিমেল দিয়ে অ্যাক্সেস করলেও আর কি দেখতে পাবে না। সো আর যদি চান যে আপনি হচ্ছে আপনার কোনো ক্লায়েন্টের সাথে বা ফ্রেন্ডসদের সাথে হচ্ছে শেয়ার করবেন এই ডক্সটা, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে এনি ওয়ান উইথ লিঙ্ক এখানে ক্লিক করলে এটা হচ্ছে এখন যে কেউ দেখতে পাবে। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে এটা এডিটর অ্যাক্সেসটা হচ্ছে ক্লায়েন্টকে দিতে। হ্যাঁ, সো তখন হচ্ছে এখান থেকে ক্লিক করে এডিটর অ্যাক্সেসটা আর কি দিয়ে দিলে আর কি ক্লায়েন্ট সেটা এডিটও করতে পারবে। সো হ্যাঁ, এডিটর অ্যাক্সেসটা দেওয়ার পরে এখানে কপি লিঙ্ক করে এখানে ডান করে তারপরে হচ্ছে আপনি লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিলে আর কি সে অ্যাক্সেস পেয়ে যাবে। যেমন আমি লিঙ্কটা এখানে কপি করি। ওকে, সো আমি এটা আরেকটা ব্রাউজার দিয়ে হচ্ছে চেক করব। দেখেন এখানে কিন্তু আমার অ্যাক্সেসটা আছে। আমি এখানে লিখতে পারছি। সো আমি যদি এখান থেকে অ্যাক্সেসটা রিমুভ করে দেই, এডিটর অ্যাক্সেসটা আমি এখন ভিউয়ারে ক্লিক করে দিব, তারপরে হচ্ছে কপি লিঙ্ক, ডান। অনেক সময় এরকম হয় আমরা ভুলে হচ্ছে একজনকে এডিটর অ্যাক্সেস দিয়ে ফেলি, বাট আমি চাই না সে হচ্ছে এটার এডিটর অ্যাক্সেস পাক, সে অনলি ভিউ করবে। সো দেখেন এখন কিন্তু আমি অনলি এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আর এডিট করার কোনো অপশন নেই, শুধু দেখাই যাবে। সো এরকমভাবে হচ্ছে আপনি যে কোনো টাইমে অ্যাক্সেস আর কি চেঞ্জ করে ফেলতে পারেন। ক্লায়েন্টরা এমন করে, কিছু ফাজিল টাইপের ক্লায়েন্ট থাকে না, যে আপনার ওর সাথে কাজের মাঝখানে হচ্ছে কথা কাটাকাটি হয়ে গেল, ও অর্ডার ক্যান্সেল করে চলে যাবে। সো ইনস্ট্যান্ট আপনি তো ওর সাথে লগ ইন শেয়ার করে ফেলছেন, রাইট? সো সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার এডিটর অ্যাক্সেসটা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে রেস্ট্রিক্টেড এখান থেকে করা যাবে। সো আমি এখানে করে আবার ডান দিচ্ছি। এখন আমি হচ্ছে আবার এটা রিলোড দিব, লাইক আমি হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, সো আমি রিলোড দিলাম, এরপরে কিন্তু এই যে এরকম শো করবে। সো অ্যাক্সেস অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ক্লায়েন্টের কাছ থেকে। ওকে, সো এখন আসি হচ্ছে ট্যাব ম্যানেজমেন্টে। অনেক সময় দেখা যায় কি আমাদের অনেকগুলো ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করতে হয়। সো অনেকগুলো ক্লায়েন্টের ওয়েবসাইট আর কি সেভ করে করে রাখতে হয়। সো তখন কিন্তু আমরা সেটা বুকমার্কে সেভ করে রাখতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি আর কি এখানে ক্লিক করি, এই যে স্টার যেটা দেখতে পাচ্ছেন, সো স্টারে যদি ক্লিক করি সেটা হচ্ছে বুকমার্ক হয়ে যাবে।
সো আমি কিন্তু এখানে ওয়েবসাইটের নেমটা অটোমেটিক্যালি দেখাচ্ছে, বাট আপনি যদি চান কোনো ক্লায়েন্টের নেম দিয়ে হচ্ছে এটা সেভ করবেন, লাইক আপনার যে ক্লায়েন্টের আর কি নেম, অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করলে দেখা যায় কি তাদের ওয়েবসাইটের নেমটা মনে থাকে না, বাট ক্লায়েন্টের নেমটা কিন্তু মনে থাকে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লায়েন্টের নেমটা আর কি দিতে পারি। হ্যাঁ, যেমন আমি আর কি ধরলাম ক্লায়েন্টের নেমটা হচ্ছে নবু। সো এরপরে হচ্ছে এখানে ফোল্ডার, আপনি যদি চান যে হচ্ছে এটা কোনো একটা ফোল্ডারে অ্যাড করবেন বা ফোল্ডার ছাড়া অ্যাড করবেন, সেক্ষেত্রে মানে অল বুকমার্কসে হচ্ছে ডান করতে পারেন। আর যদি চান যে না কোনো একটা ফোল্ডারে আর কি স্পেসিফিক একটা ফোল্ডারে আপনি সেট করতে যাচ্ছেন, সো সেক্ষেত্রে হচ্ছে চুজ অ্যানাদার ফোল্ডারে ক্রিয়েট করে আপনি এখানে হচ্ছে আপনার ফোল্ডারের নেমটা দিবেন, তারপর হচ্ছে সেভ দিলে দেখাচ্ছি নবু ক্লায়েন্ট, সেভ দিলে এটা অটোমেটিক্যালি আর কি সেভ হয়ে যাবে। হ্যাঁ, সো সেভ হলে এখানে আর কি বুকমার্কে দেখতে পাবেন, কারণ আমি এখান থেকে চেক করি আমার এখানে হচ্ছে কিছু আর কি ট্যাব সেভ করা। সো অল বুকমার্কে আর কি অনেক কিছু মাঝে মধ্যে আমার উল্টাপাল্টা লাগে কোথায় কি। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু। হ্যাঁ, সো আপনারা যদি যেই আর কি জিমেলে আর কি কাজ করবেন, সো ওই জিমেলে এত ট্যাব ফার্স্ট টাইমে থাকবে না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, দেখা যাবে আস্তে আস্তে এমন আর কি মানে এত ট্যাব হয়ে যাবে যে আপনার একটা আর কি ছাড়া জিমেল ছাড়াও অন্যান্য জিমেলেও হচ্ছে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, সেইভাবে হচ্ছে ফোল্ডারগুলো বা ওয়েবসাইটগুলো বা হচ্ছে গুগলের ডক্স, আপনি কিন্তু গুগলের আর কি ফাইলটাও বুকমার্ক করে রেখে দিতে পারেন, এরকমভাবে হচ্ছে অ্যাড করে রাখতে হবে। এগুলো হচ্ছে দেখা যায় কাজের সুবিধার্থে করতে হয়, কারণ সবসময় তো আমাদের সব কিছু খেয়াল থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি যখন ক্লায়েন্টদের কাজ করবেন, সো আপনার মাথাটা দেখা যাবে অলওয়েজ ক্লায়েন্টের কাজের দিকেই আর কি ফোকাস থাকবে। হ্যাঁ, সো এই টাইমে অনেক সময় আপনি ভুলে যেতে পারেন, ক্লায়েন্টের প্রেশারে হচ্ছে ভুলে যাবেন অনেক কিছু। সো ইনস্ট্যান্ট হচ্ছে আর কি হাতের কাছে রাখার জন্য বা পাওয়ার জন্য এক্ষেত্রে হচ্ছে বুকমার্কে সেভ করে রাখতে হয়, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। ইভেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি যে লগ ইন ডিটেলস, সেগুলো আপনারা হচ্ছে বুকমার্কে সেভ করে রাখবেন। ওকে, আচ্ছা, সো এখন আসি হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে গুগল ড্রাইভের কথায় আসি। গুগল ড্রাইভে দেখা যায় আমাদের অনেক সময় ক্লায়েন্টদেরকে ভিডিও সেন্ড করতে হয় বা কোনো একটা ফাইলস আর কি সেন্ড করতে হয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে কিন্তু আমরা গুগল ড্রাইভে আপলোড করে সেটা হচ্ছে ক্লায়েন্টকে শেয়ার করতে পারি। সো আমার এখানে হচ্ছে অনেক কিছু দেখাচ্ছে। সো আপনি যদি চান একটা স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে ফাইলস আপলোড করে সেটা হচ্ছে ক্লায়েন্টকে দিবেন, সো সেক্ষেত্রে হচ্ছে আপনার এখান থেকে নিউ বাটনে ক্লিক করে আপনি জাস্ট ফাইল আপলোড করতে পারেন। আবার যদি সেটা আপনার কম্পিউটারের ফোল্ডারের ভেতরে থাকে, সো পুরো ফোল্ডারটাও আর কি অ্যাড করতে পারেন। যেমন আমি এটা যদি আপলোড করি, এটা অনেক বড় একটা ফাইল, সো এটা আমি আপলোড করবো না, অনেক টাইম লাগবে। এটা হচ্ছে 2 দিন আগে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমার মাইগ্রেট করতে হয়েছে, সো ওইটা ফাইলগুলো এটা। আচ্ছা, আমি যদি এটা করি, সো এরকমভাবে হচ্ছে আপলোড নিতে একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি ফোল্ডার আপলোড করেছি। সো এরপরে যদি আমি ফাইল আপলোড করি, সো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনার ফাইল বলতে মানে ইমেজ টাইপের এরকম কিছু, সো সেটা কিন্তু খুব বেশি সময় নেবে না। আমি এটা কেটে দিই, হ্যাঁ, কারণ এটা এখানে হচ্ছে অনেকগুলো ফাইল, সেটা অটোমেটিক্যালি আর কি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আচ্ছা দেখি একটু রিলোড দেই। এটাও হচ্ছে গুগল ডক্সের মতোই, রিলোড দেওয়ার পরে দেখা যাবে আমরা এটা শেয়ার করতে পারবো। সো আমার ফাইলস, আচ্ছা এটা, আচ্ছা, সো এটা হচ্ছে আমি এখন শেয়ার করব। হ্যাঁ, আমি এখান থেকে এখানে ক্লিক করলে, তো এখান থেকে শেয়ার অপশনে যদি যাই, তারপরে শেয়ার অপশনে ক্লিক করলে আমি এখানে হচ্ছে এক্সেসগুলো দেখতে পাবো, রেস্ট্রিক্টেড যে এক্সেসটা আমি গুগল ডক্সে দেখিয়েছিলাম। আচ্ছা একটু ওয়েট, আমার একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, ডিড ইউ ফিক্স দিস, ইট ওয়াজ ইন দ্য টাস্ক ডকুমেন্টস। আচ্ছা,
সো এরপরে দেখেন আমি এখানে যদি আবার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দেই, সো তখন কিন্তু এটা যে কেউ দেখতে পাবে। হ্যাঁ, তারপরে কপি দিয়ে ডান দিলেই আর কি সেন্ড করলে হয়ে যাবে। সেরকমভাবে হচ্ছে গুগল ড্রাইভে অনেক ফাইল ফোল্ডারগুলো আপনারা আপলোড করে রেখে দিতে পারেন, কারণ পিসিতে হচ্ছে উইন্ডোজ দিতে হয় 1-1.5 বছর পরে অনেকে দেয়, বা অনেকে 6 মাস পর, মানে যার যেরকম ইচ্ছা। অনেক সময় দেখা যায় হঠাৎ করে আপনি কাজ করতেছেন, আপনার উইন্ডোজটা হচ্ছে এখন আর কি চেঞ্জ করতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু পেন ড্রাইভ না থাকলে ব্যাকআপ নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। হ্যাঁ, সো সেজন্য হচ্ছে গুগল ড্রাইভ ইউজ করতে পারেন বা ডক্স ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন স্টোরেজ আপনি হচ্ছে 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। সো আমার এখানে কিন্তু 11+ জিবি হচ্ছে ইউজ করা। সো স্টোরেজ 78% ফুল। সো এর থেকে বেশি যদি আর কি স্টোরেজ আপনি নিতে চান, আপনার কিন্তু তখন বাই করতে হবে, আই মিন পারচেস করতে হবে এটা। সো সেটা করার কোনো প্রয়োজন নেই, তখন আপনি আবার আরেকটা জিমেল হচ্ছে ক্রিয়েট করে নেবেন। সো আমি এগুলো হচ্ছে সব কেটে দিচ্ছি। এখন আসি যে ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোতে অনেক সময় দেখা যায় কি কিছু ইমেজ এটাই কিছু আর কি পিকচার দিয়ে দেয়, বলে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা হচ্ছে আর কি ইউজ করতে পারি। আপনি জাস্ট হচ্ছে রিমুভ বিজি লিখে সার্চ করলে আর কি চলে আসবে, যেটা দেখিয়েছিলাম। সো আমি এখানে আপলোড ইমেজে যদি ক্লিক করি, দেখি আমার কোনো পিকচার আছে কিনা। আচ্ছা, সো এখানে হচ্ছে এটা দেখাচ্ছে। সো আমি যদি দেই তাহলে দেখা যাবে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটাই হচ্ছে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি আরেকটা ওয়েবসাইট দেখাই। যেমন দেখেন অনেক সময় আর কি পিকচারে উপরে কোনো একটা অবজেক্ট থাকে বা এমন একটা আর কি জিনিস যেটা হচ্ছে আপনি পিকচার থেকে রিমুভ করতে চাচ্ছেন। হ্যাঁ, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্লিন পিকচার্স, এটা সরি ক্লিনার না, ক্লিন আপ পিকচার্স। সো এই ওয়েবসাইটটা ইউজ করে হচ্ছে দেখা যায় পিকচারের উপর থেকে যে কোনো রিমুভ আর কি অবজেক্ট হচ্ছে রিমুভ করা যায়। যেমন দেখেন এখানে লেখা আছে যে ক্লিন আপ ডট পিকচার্স রিমুভ অবজেক্টস পিপল টেক্সট অ্যান্ড ডিফেক্টস। সো আমি এটা যদি ইয়ে করি, যেহেতু আমার কাছে এরকম কোনো ইমেজ নেই তাহলে কি দেখাবো। আচ্ছা, এটা দেখাই, এটা অনেক আগের একটা ক্লায়েন্টের। দেখেন এখন আমি এটা হচ্ছে আর কি এআই দিয়ে করা, চ্যাট জিপিটি দিয়ে করা। সো আমি এখান থেকে এই টেক্সটটা হচ্ছে রিমুভ করব। সো আমি এখানে জাস্ট হচ্ছে এটা মুভ করব আর এটা রিমুভ হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে ফার্স্ট টাইমে পুরোটা রিমুভ হয়ে গেছে, অনেক সময় দেখা যাবে এটার একটু একটু শ্যাডো আর কি থেকে যায়, যেমন চলে গেছে। হ্যাঁ, সো আপনি যদি চান এই ব্রাশটা, আই মিন যেটা হচ্ছে মুভ হচ্ছে, এই যে এই ব্রাশ, এটা যদি একটু স্ক্রল ডাউন করি, আচ্ছা আর নিচে স্ক্রল ডাউন করি, সো এই ব্রাশটা কিন্তু অনেকটা বড় আর কি সার্কেল টাইপের। সো আমি যদি চাই এটা আরও ছোট করতে, এই যে এরকম ছোট হবে। সো আমি এটা এরকম ছোট করে এরকমভাবে এটা মুভ মানে রিমুভ করে দিব। সো এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। এই যে একটু আগে যেটা বলছিলাম যে ফার্স্ট টাইমে অনেক সময় দেখা যায় টেক্সট রিমুভ হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় অনেক ঘষা মাজা করতে হয় এখানে। হ্যাঁ, এরপরে রিমুভ আর কি হয়ে যায়। সো একটু ওয়েট করি। এই যে এখন আমি যদি একটু বড় করে দেই, সো পিকচারে এরকম আর কি অবজেক্ট হচ্ছে রিমুভ করার জন্য আর কি এই ওয়েবসাইটটা আপনারা ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় কি এই যে এই ব্রাশের সাইজটা ছোট করে দিলে অবজেক্টগুলো আর কি সহজে রিমুভ হয় না। আপনি একটু বড় করে দিয়ে হচ্ছে ট্রাই করবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। আমি এটা রিমুভ করে দিচ্ছি। এরকম অনেক সময় হয় ক্লায়েন্টের ইমেজগুলোতে এরকম ছোট ছোট ডিফেক্ট হচ্ছে থাকে, সো সেটা হচ্ছে রিমুভ করে কি করতে হবে। আপনি চাইলে ক্লায়েন্টকে বলতে পারেন এটা তোমার ডিজাইনারকে দিয়ে চেঞ্জ করাও, বাট সেটা তাকে না বলে আপনি নিজেই করে নিতে পারেন। দেখা যাবে এই জন্য আবার ক্লায়েন্টকে আপনি বলবেন, ক্লায়েন্ট আবার তার যে গ্রাফিক্স ডিজাইনার তাকে গিয়ে নক করবে, তাকে সেটা করে দিতে বলবে, সে আবার সেন্ড করবে, তারপরে আপনিও করবেন। সো এটা কিন্তু অনেক
লেন্দি একটা প্রসেস, যেখানে হচ্ছে আপনার হচ্ছে অনেক বেশি টাইম আর কি ওয়েস্ট হবে, হ্যাঁ? কারণ আপনার এমনিতেই হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আপনি কাজ করবেন, নরমালি একটা ওয়েবসাইট হচ্ছে আপনি যদি দিনে 7-8 ঘন্টাও টাইম দেন, সো মোটামুটি বড় যদি ওয়েবসাইট থাকে, সো সেক্ষেত্রে আপনার 4-5 দিন লাগবে যদি আপনি 7-8 ঘন্টার উপরে আর কি টাইম দেন। আর যদি প্রতিদিন 2-3 ঘন্টা করে টাইম দেন, তাহলে মোটামুটি 7-8 দিনের উপরে চলে যাবে। আর ক্লায়েন্ট তো আসলে এত ওয়েট করে না। বড় ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায় ওয়েট করে। ছোট, ছোট ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে বা মাঝারি লেভেলের ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আর কি দেখা যায় 7-8 দিন বা 6-7 দিন, এটা হচ্ছে এনাফ টাইম। সো আমরা মূলত যখন একটা প্রজেক্ট পাই, তখন কিন্তু আমরা ক্লায়েন্টকে এতদিন ওয়েট করাই না। যদি আমরা হচ্ছে কোনো প্রবলেমে ফেঁসে যাই, তখন দেখা যায় ক্লায়েন্টের কাজের জন্য মানে ওয়েট করতে হয়, বা হচ্ছে আমরা একটু ওয়েট করি প্রবলেমটা সলভ করার মানে হ্যাঁ, সলভ করার জন্য। বাট নরমালি যদি হচ্ছে আমার হাতে অন্য কোনো কাজ না থাকে, তখন কিন্তু আমি চাই যে যত তাড়াতাড়ি হোক আমি হচ্ছে ক্লায়েন্টের কাজটা করে তাকে হচ্ছে সাবমিট করব। কারণ এখানে একটা ব্যাপার হচ্ছে ক্লায়েন্টকে কাজটা সাবমিট করলে আর কি ডলারটা হাতে পাওয়া, হ্যাঁ? সো এটাই মূলত মেইন ইনটেনশন আমাদের থাকে, যে হচ্ছে ওর কাজটা যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি ডলারটা আমার হাতে চলে আসবে, তাই না? সো এটাই হচ্ছে আর কি মোটিভেশন, যেটা দেখা যায় অনেক অনেক আর কি প্রবলেম ফেস করলেও যখন আমরা হচ্ছে ডলারটা হাতে পাই, তখন কিন্তু জিনিসটা আর কি অন্যরকম ফিল করায়। সো যারা পেয়েছেন তারা তো জানেন, কিন্তু যারা পান নাই তারা হচ্ছে ফার্স্ট যেদিন পাবেন সেদিন হচ্ছে রিয়েলাইজ করতে পারবেন। আপনি সেটা 500 টাকাই হোক বা 1000 টাকাই হোক, আই মিন $5 হোক, $10 হোক, 15-20 যেটাই হোক না কেন, আপনার ওই দিন অনেক বেশি আর কি নিজেকে অনেক বেশি মানে মানে কি বলবো, প্রাউড ফিল করবেন আপনি, যে আমি এই জিনিসটা হচ্ছে করতে পেরেছি। মানে অ্যামাউন্টটা শর্ট, মানে ফার্স্ট টাইমে হচ্ছে শর্ট হবে বা ছোট হবে, কিন্তু কোনো ব্যাপার না, আস্তে আস্তে হচ্ছে এটা অনেক বেশি অ্যামাউন্টে আর কি যাবে। সো সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে, হ্যাঁ? আচ্ছা, সো আমি আরেকটা যেটা দেখিয়েছিলাম যে ওয়েব অ্যাপ্লাইজার, যেটা দিয়ে কিন্তু আমরা টেকনোলজিগুলো সার্চ করতে পারি বা প্ল্যাটফর্মগুলো, যে কোন থিম হচ্ছে একটা ওয়েবসাইটে অ্যাড করা আছে। আবার ওইটা ছাড়াও আমরা আরেকটা দেখতে পারি যে থিম ডিটেক্টর ওয়েবসাইট দিয়ে। ওকে, সো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। এটা স্পেসিফিক্যালি দেখা যায় ওয়ার্ডপ্রেসের থিমগুলো আর কি ডিটেক্ট করে। সো আমি যদি এখানে যাই, আচ্ছা একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে ক্লাসগুলো তো অনেক বড় বড় হবে, তাই না? সো এত বড় ক্লাস তো আসলে গুগল ড্রাইভে আপলোড করা, সেটা যখন আপনারা গুগল ড্রাইভে হচ্ছে দেখতে যাবেন, একটু ঝামেলা হতে পারে। সো আমি একটা প্রাইভেট ইউটিউব চ্যানেল খুলবো, ওইখানে হচ্ছে ভিডিওগুলো আপলোড দিব। শুধুমাত্র যারা ক্লাসে আছেন তারাই হচ্ছে অ্যাক্সেসগুলো থাকবে, তারাই দেখতে পাবেন। কারণ গুগল ড্রাইভে দেখা যায় ক্লাস করলে অনেক বেশি টাইম লাগে, ক্লাসটা অনেক বেশি লোডিং হতে থাকে, তারপর অনেক সময় দেখা যায় ডাউনলোড করতে গেলেও আর কি হয় না, অনেক প্রবলেম হয়। সো ইউটিউব থেকে হচ্ছে ম্যাম পেজে আপলোড করা যায়? পেজে, দেখেন পেজে যদি আপলোড করেন, সো ফেসবুক পেজে তো আসলে আপলোড করা যায় না, না? আর গ্রুপে তো আসলে ওইভাবে মানে ফুল এত বড় ক্লাস হচ্ছে আপলোড করা যায় না। সো ইউটিউবটা হবে হচ্ছে বেস্ট। এখানে হচ্ছে আপনার যখন ইচ্ছা আপনি তখন গিয়ে দেখতে পারবেন। আর ইউটিউবে তো আসলে দেখা যায় কি স্ক্রিনটা আপনি বড় করতে পারবেন, ফেসবুকেও করা যাবে, জি 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 ম্যাম। কিন্তু সমস্যা নেই, আমি হচ্ছে ইউটিউবটাই আর কি চুজ করব। আচ্ছা, আচ্ছা ইউটিউবের লিঙ্কটা তাহলে। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে ক্লাস শেষে চ্যানেলটা ক্রিয়েট করব, তারপরে হচ্ছে সেন্ড করব। ওকে, আচ্ছা আচ্ছা, সো আমি হচ্ছে আমার ওয়েবসাইটের থিমটা চেক করাই আবার দেখাচ্ছি। সাইট টু চেক, সো আমি এখানে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ WPTD। সো এটা হচ্ছে প্রসেসিং হচ্ছে। একটু ওয়েট করতে হবে। ওকে,
সো দেখেন এখানে কিন্তু ডিরেক্টলি দেখাচ্ছে যে আমি কোন থিমটা হচ্ছে ইউজ করেছি। এটা হচ্ছে একদম ফ্রি একটা থিম, হ্যাঁ? যেটা আর কি খুবই একটা লাইট ওয়েট থিম। দেখা যায় অনেক বেশি ভারী থিমগুলো থাকলে ওয়েবসাইট আর কি অনেক বেশি ভারী হয়ে যায়। অনেক সময় আর কি ওয়েবসাইটগুলো এভাবে কাজ করে না। যেমন গতকালকে আমি একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করছিলাম। সো এই ক্লায়েন্ট আমার আপওয়ার্কের ক্লায়েন্ট। সো ওর ওয়েবসাইটে এমন একটা প্রবলেম যে থিমে মানে ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কোনো কিছু ডিজাইন করে সেভ করা যাচ্ছিল না। মানে ভেতরে আর কি ওয়েবসাইটের ভেতরে দেখা যাচ্ছিল ডিজাইনগুলো একদম পারফেক্ট, কিন্তু বাহিরে আসলে খুবই এলোমেলো দেখাচ্ছিল। সো এই ইস্যুগুলো হয় মূলত থিমের জন্য। কারণ একটা থিম যখন হচ্ছে আপডেটেড না থাকে বা ওইভাবে ভালো না থাকে, সো তখন হচ্ছে এরকম অনেক রকমের ইস্যু আর কি দেখাবে। হ্যাঁ, সো এইজন্য হচ্ছে আমাদের একদম আর কি ইজি বা একদম লাইট যে থিমগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রি থিমগুলো চুজ করা। ক্লায়েন্টরা হচ্ছে অনেক সময় না বুঝে এমন থিম হচ্ছে পারচেজ করে যেগুলো হচ্ছে আর কি ম্যাচ আর কি করে না, বা ওইটা দিয়ে হচ্ছে খুব ভালোভাবে ওয়েবসাইট বিল্ড করা যায় না। সো ক্লায়েন্টরা তো আসলে এত কিছু বোঝে না, তাই না? সো আর কি যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসবে, সো আপনার তখন থিম সম্পর্কে তাদেরকে আইডিয়া দিতে হবে। সো নেক্সট ক্লাসগুলোতে আমরা থিম সম্পর্কে আরও বেশি আর কি জানবো যে কোন সাইট থেকে হচ্ছে আমরা থিম সিলেক্ট করতে পারি বা চুজ করতে পারি। সো যাই হোক, আমি এখানে যদি চাই থিমটা ডাউনলোডও করতে পারবো। ইভেন আমি যদি হ্যালো এলিমেন্টের থিমটা হচ্ছে পার্সোনালি আর কি গুগলে গিয়ে সার্চ করি বা এখানে পেস্ট করি হ্যালো এলিমেন্টের থিম, সো এটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ডাউনলোডও করতে পারবো। সো যেহেতু হচ্ছে এখন ডাউনলোড করার প্রয়োজন নেই, তাই করব না, যখন প্রয়োজন হবে তখন হচ্ছে করব। আচ্ছা, সো এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো আমাদের ওয়েবসাইটগুলো রেসপন্সিভ কিনা সেটা চেক করতে হবে। সো চেক করার জন্য আমরা হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে পারি, আরেকটা ওয়েবসাইট থেকে মানে চুজ করতে পারি বা হচ্ছে চেক করতে পারি। সো রেসপন্সিভ টেস্ট টুল মেবি, ইয়েস, এই তো। সো এই ওয়েবসাইটটা মোবাইল রেসপন্সিভ চেকার। আচ্ছা, তো আমি হচ্ছে এটা চেক করব, চেক ইট। আচ্ছা, আচ্ছা, আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে রেসপন্সিভ টেস্ট টুল.com। আচ্ছা, এটা কেন হচ্ছে না, আই ডোন্ট নো। আচ্ছা, আমি আরো কয়েকটা দেখছি। এই তো এখন হচ্ছে এখানে এসেছে। হ্যাঁ, সো আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করব। সো যেহেতু এটা ডাবল হয়ে গেছে, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড এখানে হচ্ছে চেক বাটনে ক্লিক করছি। আচ্ছা, ভ্যালিড ইউআরএল বলছে। ওকে, সো এখানে দেখেন এটার কিন্তু রেসপন্সিভ চেক করা যাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে রিফিউজ টু কন্ট্যাক্ট দেখাচ্ছে। সো এখানে অনেক ব্রেক পয়েন্ট আর কি। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটটাই হচ্ছে চেক করি। স্মার্ট ডেভেলপার প্রো। ওকে, সো এখানে দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে কোন ডিভাইসে এই ওয়েবসাইটটা কেমন, তাই না? এই তো, এটা হচ্ছে ট্যাবলেট ডিভাইস। এখানে হচ্ছে ওয়েবসাইটটা কীরকম আর কি দেখা যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছি। তো এরপর আমি ডেস্কটপ মোডে যাব। সো ডেস্কটপেও কিন্তু অনেকগুলো আর কি ভ্যারিয়েশন আছে। সো আমি যদি ডেস্কটপ ল্যাপটপে যাই,
বা 1000-এর উপরে যাই, সো সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটটা এরকমভাবে দেখা যাবে, এরকমভাবে শো হবে। এখন আমি যদি আরও উপরে যাই, সো এটা একদম লার্জ ডিভাইস যেটা সেটা এখানে কিন্তু এমনই দেখাবে, কিন্তু বাস্তবে যখন হচ্ছে যে আর কি যে পিসি থেকে হচ্ছে দেখবে তখন কিন্তু এমন দেখাবে না। হ্যাঁ, তো এরপরে আমি এটা যদি যাই, এটা আরও অনেক বড়, মানে যাদের অনেক বড় মনিটর, সো তারা এরকমভাবে আর কি দেখতে পাবে। তা নর্মালি মূলত একটা ওয়েবসাইট মোবাইল থেকেই সব থেকে বেশি আর কি চেক করা হয়। যেমন দেখেন এখানে হচ্ছে অনেক অনেক মোবাইল আর কি দেখাচ্ছে, মোবাইলের নেম দেখাচ্ছে, এখানে আইফোন দেখাচ্ছে, আইপ্যাড, দেন নেক্সাস, স্যামসাং গ্যালাক্সি, তারপর আরও অনেক কিছু, শাওমি, ব্ল্যাকবেরি। তো আমি এখানে অ্যাপেল আইফোনে যদি যাই, সো ওয়েবসাইটটা কিন্তু এরকমভাবে দেখাবে। সো এটাই মূলত রেসপন্সিভ। হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইটকে মোবাইল থেকে যেরকমটা দেখি, সো পিসিতে সেটা আরেক রকমের থাকে বা একটু লার্জ স্ক্রিনে থাকে, আর মোবাইলে একটু শর্ট স্ক্রিনে বা ছোট স্ক্রিনে থাকে, যেটা মূলত আর কি এরকমভাবে সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক থাকে। সো এই অ্যালাইনমেন্টগুলো যদি হচ্ছে ঠিক না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আর কি কোনো ওয়েবসাইটেই মানে ভিজিটররা আর কি আসবে না। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আপনারা যখন কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট মেক করবেন বা ওয়েবসাইট মেক করার আগে তার ওয়েবসাইটের হচ্ছে রেসপন্সিভ আর কি চেক করে নেবেন। হ্যাঁ, যেটা হচ্ছে responsivetesttool.com হচ্ছে পাওয়া যাবে। ওকে, সো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো TinyPNG। সো এইখান থেকে হচ্ছে ইমেজের সাইজগুলো কমানো যাবে। লাইক আমাদের ওয়েবসাইটে অনেক অনেক ইমেজ থাকার কারণে ওয়েবসাইট অনেক সময় আর কি রিলোড নিতে অনেক বেশি টাইম আর কি নেয়, বা এটা লোডিং হতে এত বেশি টাইম নেয় যে হচ্ছে তখন মনে হয় ওয়েবসাইট থেকে চলে যাই। যেমন এই ওয়েবসাইটে কিন্তু ফার্স্ট টাইমে লোডিং হতেই অনেকটা টাইম নিয়েছে, তাই না? সো সেক্ষেত্রে হচ্ছে আমরা মানে ক্লায়েন্ট যদি আমাদের স্পিড অপটিমাইজেশনের আর কি কাজ দেয়, সো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু ইমেজের আর কি সাইজ কমিয়ে নিয়ে ওয়েবসাইটে ইউজ করলে সেক্ষেত্রে হচ্ছে এটা স্পিডটা ভালো আসতে পারে। তো এই জন্য TinyPNG থেকে আমরা হচ্ছে ইমেজগুলো অপটিমাইজ করতে পারি। এখানে হচ্ছে আমি আমার ইমেজ পেস্ট করব, সো এখানে এটাই পেস্ট করি, দেখি এটার সাইজটা হচ্ছে 181 KB, তাই না? সো এখন এটা হচ্ছে 79 KB, মানে আর কি 56% হচ্ছে আর কি কম্প্রেস হয়েছে, বা এটা হচ্ছে যে অপটিমাইজ হওয়া দরকার সেটা হয়েছে। সো এটা যদি আমি এখন ইউজ করি, দেখা যাবে সাইটটা একটু স্পেস আর কি থাকবে, বা হচ্ছে এই ইমেজের জন্য দেখা যায় অত বেশি লোডিং হবে না। এরকমভাবে সবগুলো ইমেজ যদি আমরা হচ্ছে এরকম ইউজ করি বা হচ্ছে সাইজ কমিয়ে কমিয়ে ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় সাইটের লোডিং টাইমটা খুবই কম হবে। অনেক সময় দেখা যায় কি যে হচ্ছে যে সাইজটা, সেই সাইজটা কমানোর কারণে রেজুলেশন নষ্ট হয়ে যায়। সো যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে সেটা আর কি সাইজ না কমানোই বেটার, ওইটা ওইভাবেই ইউজ করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। দেখা যাবে যে যদি ওইটা ইউজ না করা যায়, প্রিমিয়াম টুলস বা প্রিমিয়াম প্লাগইন কিনতে হবে। হ্যাঁ, সো সেটা হচ্ছে ক্লায়েন্ট ভালো বুঝবে, ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে জেনে নিয়ে তারপরে হচ্ছে কাজ করতে হবে। ওকে, সো আই হোপ আজকের ক্লাসে হচ্ছে যা দেখিয়েছি সবই হচ্ছে বুঝতে পেরেছেন। সো আপনারা হচ্ছে